ছেলের মুখের দিকে তাকিয়ে মা সারাটা জীবন কাটিয়ে দিল, সমস্ত সুখ শান্তি, এমনকি অল্প বয়সে বিধবা হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিয়ে আর করেননি। সেই ছেলেই বড় হয়ে মাকে ঘর থেকে বের করে দিল। মায়ের আশ্রয়স্থল হলো শেষ পর্যন্ত কোথায়? একটি সত্য কাহিনী অবলম্বনে আমার এই গল্পটি দেখতে হলে আমার ব্লগটি দেখতে থাকুন। মধ্যবিত্তের সংসার, অল্প আয়, স্মার্ট সংসার, এই আমার মমতার সংসার। আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপাতত ভালোই আছি। আজকের ব্লগটা খুব সুন্দর একটি ব্লগ হবে এবং খুব মজাদার একটি ইফতার আমি বানিয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে নর্মাল যে ইফতারি আমরা খাই, ভাজা ভুজি পুরি এইসব কিচ্ছু না করে একটি রাজকীয় খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে একটি খুব সত্য কাহিনী অবলম্বনে একটি টাচি একটি গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু শেষে কমেন্টসে জানাবেন আসলে কি করা উচিত। আমি তো চলে আসলাম রান্নাঘরে। আজকে করব আমি একটু চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা এই রোজায় আমার এখন পর্যন্ত করা হয়ে ওঠেনি, আর চিকেন তো আমার অল টাইম খুব ফেভারিট একটা আইটেম। তো যাই হোক, চিকেন রান্না না করে আজকে আমি করেছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটার জন্য আমি চিকেন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে। এরপরে কড়াইতে আমি একটু বেরেস্তা করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে এরপর আমি আরও কিছু টক দই দিয়েছি। টক দই কিন্তু অবশ্যই লাগবে। টক দই দিয়ে এখানে বিরিয়ানির কিছু স্পেশাল মশলা রয়েছে যেগুলো আমি বাসাতে বানিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো ধরনের কেনা বিরিয়ানি মশলা ইউজ করি না, কারণ কেনা বিরিয়ানি যে মশলাগুলো হয় সেগুলো আমার হাজব্যান্ড খেতে পারে না। ওখানে কি একটা জানি সেন্ট দেওয়া থাকে, সেটা একদম নিতে পারে না। তো আমি আমার ঘরোয়াভাবেই যা যা মশলা থাকে বিরিয়ানি সব কিছু দিয়ে বিরিয়ানিটা করে নিয়েছি। মাংসটা কষলে মানে একটু কষে একটু শুকনা শুকনা হয়ে বা মাংসটা একটু যেন নরম হয়ে আসবে, এরপর আমি নামিয়ে পোলাওটা চড়িয়ে দেবো। পোলাওটা হয়ে আসবে যখন মানে 60-70% হয়ে আসলে আমি এখানে কিন্তু চিকেনটাও দিয়ে দেবো। এরপরে আর কি মিক্সিংটা সুন্দর হতে হবে। আর বিশেষ করে বিরিয়ানিতে লবণটা কিন্তু অবশ্যই ঠিক মতন হতে হবে। লবণ যদি ঠিক মতো না হয়, বিরিয়ানি যতই স্বাদ হোক আর যতই ঘি মশলা ঢালি না কেন, একটুও টেস্ট হবে না। আরও কিন্তু টুইস্ট রয়েছে, দেখতে থাকুন, আমি বলছি। তো চলেন, ইন্ট্রোতে আমি কিন্তু একটি সত্য কাহিনী গল্প আপনাদেরকে শেয়ার করব বললাম না, তো সেটাই শুরু করি। আসলে এই গল্পটি হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা যেই এরিয়াতে থাকতাম সেই এরিয়াতে আমাদের পাশাপাশি আরও একজন প্রতিবেশী ছিলেন। সেই প্রতিবেশী মানে সেই আন্টির হাজবেন্ড মারা গিয়েছিল এবং তখন ওনার ছেলের বয়স ছিল মাত্র 6 বছর। হাজব্যান্ড খুব ভালো চাকরি করতেন, কিন্তু হাজব্যান্ড মারা যাওয়ার পর ওয়াইফ মানে সেই আন্টি খুব বেশি শিক্ষিত ছিলেন না, মানে উচ্চ ডিগ্রিধারী যাকে বলে সেটা ছিলেন না। সম্ভবত এসএসসি বা এইচএসসি হয়তো বা এরকম পাস ছিলেন। তো সেই অনুযায়ী হাজব্যান্ড মারা গেলে তো ওয়াইফ চাকরি পেত। তো সেই অনুযায়ী ওনাকে চাকরি দেওয়া হলো, কিন্তু হাজব্যান্ডের পজিশন অনেক বড় হলেও ওয়াইফ কিন্তু এত বড় পজিশনে চাকরি পায়নি। মানে ওই আন্টি কিন্তু মোটামুটি মানে সামান্য একটু বেতনে কিন্তু উনি চাকরি পেয়েছে এবং সেই বেতন দিয়েই কিন্তু উনি ওনার ছেলের দেখভাল করা শুরু করলেন। ওনার পরিবার থেকে অনেকেই এসেছিল যে ওনাকে নিয়ে যেতে, মানে ওই যে এরিয়াতে আমরা থাকতাম সেখানে না থাকতে, এবং ওনাকে আবার দ্বিতীয়বার বিয়ে করার জন্য। কারণ অতি অল্প বয়সে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে, বাচ্চার বয়সও অনেক কম। আর বাচ্চাটাকে তার মামা বাড়ি নানা বাড়ির সবাই বলেছিল যে তারাই পালবে এবং উনি যেন দ্বিতীয় বিয়ে করে ফেলে। কিন্তু ওই আন্টি কিন্তু একদমই দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি, কারণ ভেবেছিলেন যে দ্বিতীয় বিয়ে করলে ওনার ছেলে যদি অযত্ন হয়, ছেলেকে উনি ঠিক মতন বড় করতে চান, মানুষ করতে চান। তো এই কারণে উনি আর দ্বিতীয় বিয়ে করেননি। উনি কিন্তু ছেলেকেই ঠিক মতন সেই কষ্ট করা আয় দিয়ে নিজে কিছু সাধন করে নিজে কিছু কেনাকাটা মানে নিজের শখ আহ্লাদ সব মাটি দিয়ে কিন্তু ছেলেকে সর্বোচ্চটা দিয়ে উনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিলেন। মানুষ হয়েছে কি না ঠিক মতন সেটা এখন বলতে পারবো না, আপনারাই বলবেন। আসলে উচ্চ ডিগ্রিধারী যাকে বলে সেই উচ্চশিক্ষিত আর কি ছেলেকে করেছিল। তো ছেলের যখন বিয়ে হয়ে যাবে মানে বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেকে সুন্দর করে বিয়েও দিলেন। এরপর থেকেই শুরু হলো আসল ঘটনা। ছেলের বউ কেন জানি শাশুড়ি মানে উনার সাথে থাকতে যাচ্ছেন না। উনি যখন আমাদের সাথে মিশতেন তখন কিন্তু ওনার ব্যবহার খুব মিষ্টি সুন্দর ছিল, কিন্তু ওই যে কথা আছে না বউ শাশুড়ির যুদ্ধ, তো শাশুড়িকে বউ একদমই দেখতে পারতেন না। আসলে ওনাদের ভিতরে কি সমস্যা ছিল সেটা আমরা জানি না, সবসময় খালি বউদের আমরা দোষ দিয়ে দিই, সেটাও আসলে বলা যাবে না। কারণ আমিও একটি বাড়ির বউ, আমিও কিন্তু আমার শাশুড়ির অনেক ধরনের কটু কথা বাজে কথা নানা ধরনের সমস্যার আমিও ফেস করে এসেছি। তার মানে এই না সবসময় শাশুড়িরাই খারাপ হবে বা আমরা বউরাই খারাপ হব। ওনাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো সমস্যা ছিল যার কারণে ওনার ছেলে এবং ছেলের বউ ওনার থেকে আলাদা হয়ে যেতে চেয়েছে। কিন্তু উনি মানে
এখন এতটাই বয়স হয়ে গেছে, উনি আর এখন ওনার চাকরিও করেন না। তো এই অবস্থায় ওনার ছেলে এবং ছেলের বউ যদি আলাদা হয়ে যায়, উনি কিন্তু একদমই রাস্তায় পড়ে যাবেন। কারণ ওনাকে সেই বাসাটায়, যে বাসায় তারা থাকতো সেই বাসায় তাকে রাখতে দিচ্ছে না। ছেলের বউ স্ট্রেট বলে দিয়েছে, আপনার যেদিকে ইচ্ছে আপনি সেদিকে চলে যান, আমাদের বাসায় আপনাদের জায়গা হবে না। তো এই অবস্থায় সেই আন্টি আমাদের বাসায় এসেছিলেন। আসলে আমাদের বাসায় আশ্রয় দেওয়ার ব্যাপারে নয়, উনি আমাদের কাছে পরামর্শ, সাহায্য চাইতে এসেছিলেন যে এই অবস্থায় কি করা যাবে। কারণ ছেলে থাকতে দিচ্ছে না, ছেলের বউ তো থাকতেই দিচ্ছে না। তো উনি এই যে সারাটা জীবন স্যাক্রিফাইস করলো, বিয়ে করে উনি কিন্তু একটা সুন্দর সংসারই হতে পারতেন, হয়তো স্বামীর ভালোবাসা আরও সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু এই ছেলের জন্যই উনি সারাটা জীবন নষ্ট করে দিলেন। আর সেই ছেলের কাছ থেকে এখন এই ধরনের মূল্যায়ন পাচ্ছেন। এখন উনি কি করবেন, কি করা উচিত? তো এই বিষয়ে উনি এসেছিল আমাদের বাসায় একটু সাহায্য বা পরামর্শ চাইতে। এই অবস্থায় আসলে আমরাও খুব চিন্তায় পড়ে গিয়েছি, ওনাকে কি বলবো, কি বলা উচিত। আসলে জিনিসটা কিন্তু একটু আইনি পর্যায়ে চলে যাচ্ছে। তো এই তো আমরা তো ওনাকে কিছু একটা সাজেস্ট করেইছি। এখন আপনারা বলেন তো, এই যে ব্যাপারটা ঘটলো, এই জায়গাটায় কি ধরনের ডিসিশন নেওয়া উচিত বা ওনাকে কি ধরনের সাজেশন দিলে কি করলে ওনার উপকার হবে? আপনারা প্লিজ জানাবেন। যারা যারা আমার এই ব্লগটি দেখলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সকলের কমেন্টস কিন্তু আমি একদম ইম্পর্টেন্ট, মানে মনোযোগের সাথে আমি গ্রহণ করব। তো এই তো এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমি কি সিদ্ধান্ত নিতে পারি সেই ব্যাপারে একটি কমেন্টস জানাবেন। আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন প্লিজ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো রান্নাই প্রায় শেষের দিকে। তো এখন আমি করছিলাম পালং শাক আলু দিয়ে। গতকালকার ভিডিওতে বলেছিলাম না, পালং শাক, লাল শাক, ব্রোকলি এগুলো কিনেছিলাম। তো পালং শাকটা বলেছিলাম যে রাতে করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আজকেই আমি শাকটা করে ফেলছি। আর শাকটা কিন্তু আমি এইভাবেই করে থাকি। এই 5 ফোড়ন বা কালিজিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে, শুকনো মরিচ দিয়ে, তারপরে আলু আর এই যে শাকটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শাকটা দিয়ে নিতে হয়। এইভাবে একবার খেয়ে দেখবেন, পালং শাক আলুটা এত মজা লাগে, মানে খুবই মজা লাগে। পালং শাক আমার খুব পছন্দের শাকের মধ্যে একটি শাক। তো আমি কিন্তু এইভাবেও খেয়ে থাকি। আর এই শাকটা কিন্তু আরও একভাবে রান্না করা যায়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানির কথা আর কি বলবো। আলহামদুলিল্লাহ, 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 এত মজার বিরিয়ানি হয়েছে। আমার হাজব্যান্ড তো বললো এর আগে আমি নাকি যতবার বিরিয়ানি রান্না করেছি তার মধ্যে নাকি এটা নাকি একদম বেস্ট। পরে নাকি আমি যদি কখনো আর করিও হয়তো বা এতটা মজা নাও হতে পারে। যাই হোক, রোজা রেখে এই বিরিয়ানিটা রান্না করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল, কারণ লবণটা নিয়ে আমি খুব ভয় থাকি। অন্যান্য তরকারিতে হয়ে যায় ঠিকঠাক মতন বা অ্যাডও করে নিতে পারি, তো বিরিয়ানি, পোলাও এগুলো না এমন একটা ব্যাপার, পরবর্তীতে কিন্তু কোনো ধরনের লবণ অ্যাড করা যায় না। তো যাই হোক, খুব ভয় রিস্ক নিয়েই বিরিয়ানিটা করেছিলাম, লবণটা কেমন হয়। আর বিশ্বাস করেন এতটা পারফেক্ট হয়েছিল, মানে আমি কি বলবো, অসম্ভব মজা হয়েছিল। কালারটা দেখেই বুঝতে পারছেন, একদম দোকানের যে মোরগ পোলাওগুলো হয় ঠিক সেরকম হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব মজা করে চিকেন বিরিয়ানি দিয়ে আমরা তো আমাদের ইফতারটা সেরে ফেলেছিলাম। কিন্তু ইফতারের আগে আমি বিরিয়ানি রান্না আর শাক রান্নাটা করে ফেলেছিলাম। তারপরে কিন্তু এই যে হাঁড়ি পাতিল এক গাদা ধোয়ার রয়ে গেছিলো, এগুলো ধুতে হয়েছে। আসলে টিভিতে যে আমরা রান্না দেখি সব কাটাকুটি থাকে, জাস্ট চট করে রান্না করে ফেলে। কিন্তু আমাদের ঘরে কি করতে হয়, কাটাকুটি করো, রান্না করো, তারপর আবার সেগুলো নিজেকেই ধুতে হয়। তো যাই হোক, এগুলো সব ধুয়ে টুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম, কারণ ইফতারির পরে আমার কোনো ধরনের কাজ করতে একদম ভালো লাগে না, যা করব ইফতারির আগে। এবং আমি যে একটি আপনাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছি, সেটাও প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তো আমার চিকেন বিরিয়ানিটা কেমন হলো, আশা করি দেখতে অনেক লোভনীয় লাগছে না? আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো আপনাদের সাথে আরও একবার বিরিয়ানিটা শেয়ার করে নিয়েছিলাম, আর এই যে পালং শাক আলুটা। তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।